সাথে যে স্যাক্রিফাইসের অ্যাডজাস্টমেন্ট, এটা মানে কত জাস্টিফাই করবে কিভাবে এবং কতটা দরকার একটা রিলেশনশিপটা থাকাকালীন? শারীরিক অত্যাচারের জন্য আইন আছে, মানসিক অত্যাচারের জন্য আইন। মনে হচ্ছে তাদের ব্রেকআপ করে নেওয়া দরকার, এটা তোমার কি মনে হয় যে বর্তমানে কেন হচ্ছে এগুলো? আমাদের মাথা কাটা গেল। কি কাটা গেল? হেলদি রিলেশনশিপটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? বর্তমান সময়ে আমাদের মতো ইয়ং জেনারেশন যারা আছে প্রেম করছে, কিন্তু কোথাও কি 6 মাস বা 1 বছর খুব ভালো গেল, তারপর তাদের মধ্যে শুরু হচ্ছে ঝগড়া, তারপরেই কোথাও গিয়ে মনে হচ্ছে তাদের ব্রেকআপ করে নেওয়া দরকার। এটা তোমার কি মনে হয় যে বর্তমানে কেন হচ্ছে এগুলো? এই প্রেম করা আর ব্রেকআপ করা জিনিসটা না চিরাচরিত, ঠিক আছে? এখন ব্যাপারটা হয়ে গেছে হাতের মুঠোয় দুনিয়া আমাদের। এত কিছু, লোকের এত কথা আছে। একটা গল্প শুনেছো ছোটবেলায়, একটা অনেকগুলো ব্যাঙ একটা উঁচু টাওয়ারের উপর উঠতে যাচ্ছে, সবাই পাশ থেকে অন্যান্য ব্যাঙগুলো যারা দেখছে তারা চিল্লাচ্ছে, এই এটা কারোর দ্বারা হবে না হবে না হবে না, কিন্তু একটা ব্যাঙ শেষ অব্দি উঠল। তার কারণ কি? সে কানা ছিল, শুনতে পারতো না, কানে শুনতে পারতো না, মানে ব্যাঙের সেই কম্পনটা সে নিতে পারতো না। আমি সবার কথা শুনবো, আমি সবাইকে ভালো রাখবো, সেখানে থেকে শুরু হচ্ছে অনেক কিছু। প্লাস একটা আমরা এমন সোশ্যাল ইকোনমিক্যাল কন্ডিশনে এখন দাঁড়িয়ে আছি, সেখানে আমি কোনখানে দাঁড়িয়ে আমি কি চাই সেটা ক্লিয়ার নয়। সবাই প্রেম করছে, ভালো লাগছে, ভালো লাগার ভালোবাসা, এই পার্থক্যটা অনেকেই বুঝছে না। আরেকটা জিনিস, তোমাদের মানে আমি বলবো যারা ইউথ, টিনেজ থেকে ইউথ সেই জায়গায় 30-এর নিচের কোঠায় আছে, সবাই এটা ফেস করেছে, আমরাও করেছি। কিন্তু আজকে দাঁড়িয়ে আমি বলবো একটা কথা, মা বাবাদেরকে, পেরেন্টসদেরকে, সবই টিনেজে করছে, একটি ছেলেকে বা মেয়েকে মানে অপর পক্ষকে ভালো লাগছে, যেই ভালো লাগছে কোনোভাবে মা বাবা জানতে পেরেছে, আমাদের মাথা কাটা গেল। কি কাটা গেল? নিজেদের ওই পরিস্থিতিটা ভাবুন, এটা তো খুব স্বাভাবিক, এটা তো একটা হরমোনাল চেঞ্জ আসছে। সেটাকে কিন্তু সেইভাবে ডারউইনের থিওরি অনুযায়ী আমাদেরকে কিন্তু নিজেদেরকে পরিস্থিতির সঙ্গে, সমাজের সঙ্গে চেঞ্জ করতে হবে। একটা সময় চিঠি লিখে হতো, তারপর হলো ল্যান্ডলাইন, এখন হয়েছে মুঠোফোন। 1 সেকেন্ডে তোমার চিঠি পৌঁছে যাচ্ছে অপরজনের হাতে কোনো না কোনো ভাবে, এতগুলি সমাজ মাধ্যমের মাধ্যমে। এত ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, লিঙ্কডইন রয়েছে, আরো কত কি রয়েছে আমি নিজেও জানি না। অত কিছু আজকাল অনেক নতুন নতুন জিনিস আমার ছাত্রছাত্রীদের থেকে শিখছি, আমার কন্যা বা কন্যা সমাজ যারা রয়েছেন তাদের কাছ থেকে শিখছি, যারা নতুন জেনারেশন আছে তাদের কাছ থেকে শিখছি। জানতাম না তো এটা। এরপরে কি হচ্ছে, হুট করে বললো, ধরো একটি 16 বছরের ছেলে, একটি 16 বছরের মেয়ে, কিংবা 2টি 16 বছরের ছেলে, আমি সমস্ত জায়গা দিয়ে করে বলছি আমাকে ভালো লাগে, অপরপক্ষে যদি ভালো না লাগলো, 2 সেকেন্ডের মধ্যে উত্তরটা চলে এলো। এই 2 সেকেন্ডের মধ্যে আসার জন্য কি হচ্ছে, তার তো তখন হরমোনাল ব্যালেন্সটা অনেকটা ওপরে, সে তো উত্তেজনায় একটা মানে নার্ভসকে কন্ট্রোল করতে পারছে না। যখন গাড়ি খুব জোরে থাকছে, তখন যখন ধাক্কাটা খাচ্ছে, ড্যামেজটা অটোমেটিক্যালি বেশি, সেটাই হয়ে যাচ্ছে অ্যাংজাইটি, ফিয়ার, অ্যাংজাইটি। আমাকে রিজেক্ট করলো, তারপর চলে এলো ইগো, আমাকে রিজেক্ট করলো, সবাই আমায় এত ভালো বলে, সবাই তোমায় এত ভালো বলে। যে মানুষটা আজকে কলকাতায় চুটিয়ে ভালোভাবে থাকতে পারছে, খুব এই গাড়ির উদাহরণে বলছি, যারা কলকাতার রাস্তায় ভীষণ ভালো গাড়ি চালাচ্ছে, তারা কি সত্যি সত্যি লাদাখের রাস্তায় ভীষণ ভালো গাড়ি চালাতে পারবে যদি না এক্সপিরিয়েন্স থাকে? সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সবাই তোমায় ভালো করছে, তার সঙ্গে তোমার ম্যাচ করছে না। অ্যাকসেপ্টেন্স খুব কমে গেছে, অ্যাডাপ্টেবিলিটি খুব কমে গেছে, তার মেন রিজন হচ্ছে পেশেন্স খুব কমে গেছে। এই সকালবেলায় উঠে ওম চ্যান্টিংটা যদি করা হয়, হয়তো কিছুটা চেঞ্জ হবে, এটা আমি নিজে বলি। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, যখন একটা ছেলে মেয়ে প্রেম করছে, সেখানে একটা কথা খুব বলা হয়, একটা সময় যাওয়ার পর, মানে এটা কারণ বলছি, যারাই প্রেমে পড়ে দেখবে প্রথম 6 মাস 7 মাস খুব ভালোভাবে চলে, সেটা চ্যাট হোক বা দেখা করা খুব সুন্দর চলে, তারপর শুরু হয়
তুমি আমাকে বুঝলে না, ও অপর থেকে ছেলেটা বলছে তুমি আমাকে বুঝলে না। এবার এই যে সমস্যাটা, এর সলিউশনটা কি দেবে তুমি? এটা একদম ছোট অবস্থা থেকে বলছি। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে তো পুরো একটা আলাদা এন্টিটি। যে মা বাবারা বলেন আমি আমার সন্তানকে সবচেয়ে বেশি বুঝি, পুরোটাই বুঝি, না আমরা বুঝতে পারি না। আমি বাচ্চাটির মধ্যে অ্যাজ এ মা কি ইমোশনস পাস অন করেছি, কি মেসেজেস পাস অন করেছি। কেন বলা হয় যে গর্ভাবস্থায় মায়েদের ভীষণ হাসি খুশি থাকতে হবে, একটা পজিটিভিটির মধ্যে, হাসি খুশির মধ্যে মানে কি পজিটিভিটির মধ্যে থাকতে হবে, বিকজ ওই জিনিসটাই কিন্তু একটি সন্তান গ্রহণ করে। তো সে কি গ্রহণ করেছে আমাদের পক্ষে তো বাইরে থেকে পুরো অ্যানালিসিস করে বের করাটা কষ্টসাধ্য হয় না, একদমই বলবো না কষ্টসাধ্য, তাও তার গ্যাপস আছে। সেখান থেকে একজন মা বাবা যে বাচ্চাটিকে একদম প্রথম থেকে বড় করছে তারা পুরোটা বুঝতে পারেন না। এই এক্সপেকটেশন ম্যানেজমেন্ট 6 মাসে সব বুঝে যাব সম্ভব। এই জিনিসটাকে যতক্ষণ আমরা ও আমার মনের মতো হবে নাই হতে পারে, খোলাখুলি কথা বলা, কমিউনিকেশন করা, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করা। আজকে লিডারশিপসে প্রচন্ড বলা হয় লিডারশিপ কোচিং এর সময় কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, তাহলে সেটা আমরা এখানে কেন করবো? প্রথম তো আমাদের বাড়ি থেকে শুরু হবে জিনিসটা, সেটা দিদি আরেকটা জিনিসও খুব দেখেছি, যেটাই মেয়েদের মানে ছেলে মেয়েটাকে বলে যে আমি তোর মধ্যে মাকে দেখতে পাই, বা এই যে মাকে খুঁজি, এটা কতটা ক্ষতি করতে পারে একটা প্রেম সম্পর্ককে? এক্সপেকটেশন ম্যানেজমেন্ট अगेन একটাই কথাই বলবো আমি এখানটাতে সবসময় এই জিনিসটা। সত্যি কথা বলতে কি একটা সন্তানের প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, প্রথম বন্ধু পুরোটাই না মা বাবার মানে পারিপার্শ্বিক পরিবেশটাকে নিয়ে বড় হয়, তার একটা এক্সপেকটেশন থাকে। এবার আমরা সবাই যদি বলি আমরা সুধামূর্তির মতো হতে চাই, আমরা অরুন্ধতী ভট্টাচার্যের মতো হতে চাই, আমরা কিরণ মজুমদার সর মতো হতে চাই, আমরা সুস্মিতা সেনের মতো হতে চাই, সবার পক্ষে সম্ভব? প্রত্যেকের একটি নিজস্বতা আছে, প্রত্যেকের ভালো দিক আছে, খারাপ দিক আছে। সেই জায়গাটা নিয়ে হ্যাঁ অনেকটা ম্যাচ করলে তবে হাইপোথিসিস বলে, এটা বারবার দেখা গেছে যে মেয়েরা বাবার ভালোবাসাটা খোঁজে ছেলেদের মধ্যে, মানে তার স্পাউসের মধ্যে, এবং ছেলেরা তার মায়ের ভালোবাসাটা খোঁজে, কিন্তু সেটা এক্সাক্ট ম্যাচ হবে এই এক্সপেকটেশনটাও আমাদেরকে ম্যানেজ করতে হবে। যতক্ষণ আমরা এটা ম্যানেজ করব ততক্ষণ কিন্তু প্রবলেমটা হবে। প্রথম বন্ধু হতে হবে, জীবনের প্রথম এবং শেষ বন্ধুত্ব দিয়েই শুরু হয়, বন্ধুত্ব দিয়েই শেষ হয়। সেই জায়গাটা যতক্ষণ না আমরা শক্তপোক্ত করবো, যদি আমি রিলেশনের মধ্যে যাব বলে যাচ্ছি তখন প্রবলেমসটা আরো বাড়তে থাকে। সেখান থেকে আরেকটা প্রশ্ন বলি, একটা তুমি দেখবে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষজন নানানভাবে পোস্ট করছে, সেখান থেকে কিছু যারা ধরো দেখছো, আমি ধরো প্রেম করছি, সেখানে আমি দেখছি যে এরা দুজন কাপল কত ভালো আছে, সেখান থেকে মানে আমার কথা হচ্ছে যেটা মেন কথা, হেলদি রিলেশনশিপটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? মানে অনেক মানুষের কাছেই থাকে যে আমি তো পাচ্ছি কিন্তু কোথাও না কিছু খুঁজে পাচ্ছি না, কোথাও একটা গ্যাপ রয়ে যাচ্ছে, এইটা অনেকের মধ্যে প্রশ্ন থাকে। তো হেলদি রিলেশনশিপের সংজ্ঞাটা কি বলবে? হেলদি রিলেশনশিপের প্রথম জিনিস হচ্ছে, যেমন একটাখানে ছোট কথা বলি, আজকাল বিয়ের আগে সবাই প্রি ওয়েডিং ফটোশুট করছেন, বিয়েতে বিশাল করে খরচা করছেন, তারপরে অনেক ক্ষেত্রেই আমরা দেখছি, রিসেন্ট একটি ঘটনা দেখছিলাম যে বিয়ে 3 মাসের মধ্যে মেয়েটি বাধ্য হয়েছে শ্বশুরবাড়ি থেকে চলে আসতে, তাকে প্রচন্ড ভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হচ্ছে। শারীরিক অত্যাচারের জন্য আইন আছে, মানসিক অত্যাচারের জন্য আইন থাকলেও সেটা নেওয়া হয় না। সেই জায়গাটাতে দাঁড়িয়ে বলবো, এই যে প্রি ওয়েডিং ফটোশুট এত কিছুর আগে there is something called prenup বলে একটি কথা আছে। তার আগেও আমি বলবো ঠিক আছে prenup করতে হবে না তোমাকে, কিন্তু প্রি ওয়েডিং কাউন্সেলিংটা করো।
যেমন আমরা রক্তের কম্প্যাটিবিলিটি চেক করি, ঠিক সেরকম ভাবে দুটো মানুষের মনের একটা কম্প্যাটিবিলিটি থাকে। সেটা যতক্ষণ না আমরা বুঝবো, জানবো, ততক্ষণ কিন্তু এই প্রবলেমস গুলো বাড়তে থাকবে, চলবে, আরো হয়তো বাড়বে। ও আমার মতো হয়ে যাবে, তাহলে তাকে তো সেই মোল্ড করতে হবে। একটা স্ক্রু আর একটা নাটস যখন থাকে, সেটা কিন্তু সব নাটসের মধ্যে সব স্ক্রু যায় না, প্রত্যেকটার মাপ আলাদা আছে, থ্রেডিং আলাদা আছে। সেটাকে একসঙ্গে মোল্ড করতে হয়, একই মাপে বানাতে হয়। সেটা করতে অনেক জল ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয়। স্টপ কম্প্যারিজন। ওর এটা আছে, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, আমি দেখেছি ওর এটা আছে, আমার কেন নেই। অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা, ঠিক আছে, ওর আছে, ঠিক আছে, ওর মতো আছে, আমার মতো আছে। আমি পরেরটা কিভাবে অ্যাচিভ করব? তুমি ভালো কথা বলতে পারো, আরেকজন ভালো আঁকতে পারে। একটা ছোট উদাহরণ দিই, আজকে যদি লতা মঙ্গেশকরকে একটা ব্যাটাতে বলা হয় যে আপনি গিয়ে মাঠে ক্রিকেট খেলুন, সম্ভব না। উনি যদি সেটা ভাবেন যে আমি কেন ক্রিকেট খেলতে পারি না, তাহলে উনি কোনোদিন লতা মঙ্গেশকর হতেই পারতেন না। শ্রেয়া ঘোষাল যদি এটা ভাবে আমি কেন ক্রিকেট খেলতে পারি না, তাহলে শ্রেয়া ঘোষাল হতে পারতো না। আবার মিথালি রাজ যদি ভাবেন যে আমি কেন গান গাইতে পারি না, তাহলে মিথালি রাজ কিন্তু ক্রিকেটার হতে পারতেন। আজকে ঝুলন গোস্বামী বলুন, মিতালি রাজ বলুন, এরা কতটা পরিশ্রম করে, এনাদের স্পেশালিটি এটাই। সেটা আমাদের স্পেশালিটিটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে দেখতে হবে। স্রোতে গা ভাসালে চলবে না। স্রোতে যখনই গা ভাসাবে, একটা টাইমের পর হারিয়ে যাবে। সেই স্রোতটা হয়তো তোমার জন্য নয়। সেটা প্রথম আমাদেরকে বুঝতে হবে, এবং माँ बाबा देखो एक ही कथा बोल। शर्मा जी का बेटे को 100 के 100 मिल गए, तुम्हें क्यों नहीं मिला? 3 इडियट्स से जो बोले छिलो, अरे क्या बोलेंगे शर्मा जी को, बोलेंगे 3rd ईयर में आके छोड़ दिया। शर्मा जी কি করছে সেটা দেখে আমার কি যায় আসে? আমার ছেলে ভালো আছে কিনা, আমার মেয়ে ভালো আছে কিনা, আমি ভালো আছি কিনা, লোকে কি বলবে? স্টপ ওভার থিঙ্কিং। হ্যাঁ, সমাজের মধ্যে আছি, এমন কিছু করবো না যেটা সমাজের পক্ষে খারাপ, কিন্তু এমন কিছু করবো না, সমাজটা শুরু হচ্ছে আমার থেকে। এখান থেকেই আস্তে আস্তে ভাবতে বেরোবে। একটা রিলেশনশিপে আজকালকার যুগে ছেলে মেয়ে যে কোনো জেন্ডার হোক সবাই না কাজ করে, মানে আমাদের মডার্ন যুগে সবাই কাজ করছে। সেখান থেকে একটা জিনিস আসে যে আমিও কাজ করছি, তুমিও কাজ করছো, আমি কেন, তুমি এটা বারণ করার করবে কেন তুমি? এখান থেকে আসে যে স্যাক্রিফাইসের অ্যাডজাস্টমেন্ট। এটা মানে কত জাস্টিফাই করবে কিভাবে এবং কতটা দরকার একটা রিলেশনশিপ থাকাকালীন? এটাই হচ্ছে রিলেশনশিপের বুনিয়াদ। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই দুটো জিনিস যেদিন ঢুকে যাচ্ছে, পুরো জিনিসটাই গড়বড়ে হয়ে যাচ্ছে। অ্যাডজাস্টমেন্ট আলাদা, স্যাক্রিফাইস এন্ড কম্প্রোমাইজ আলাদা। স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ জিনিসটাই হচ্ছে তোমারটাকে কেটে বার করে দিচ্ছি। আজকে যদি তোমার লিভারটাকে কেটে পুরো বার করে দেওয়া হয়, তাহলে তোমার সুস্থ শরীর থাকবে কি? থাকবে না। অ্যাটলিস্ট ও ফাংশন করার জন্য আমাকে কিছু সাবস্টিটিউট দিতে হবে। ঠিক একইভাবে তোমারটা যাবে, আমারটা থাকবে, যে কোনো পক্ষে মারাত্মক জিনিস। অ্যাডজাস্টমেন্ট ইজ অলওয়েজ রিকোয়ার্ড। আমাদের প্রত্যেকটা চেঞ্জিং মুহূর্তে আমরা অ্যাডজাস্ট করি। একদম ছোটবেলাতে একটা বাচ্চা ব্রেস্ট ফিডিং এ থাকে বা ফর্মুলা ফিডিং এ থাকে, সে সেভাবে অ্যাডজাস্টেড। যেই ঘাড় সোজা হয়ে বসতে শুরু করলো, তখনই কিন্তু তার ফুডের দরকার হচ্ছে, তার বডি কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট করছে। ঠিক একইভাবে মনটাও তাই, আমাদেরকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে দুজনেই। আমি এখানে সুধা মূর্তি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে
আমার মায়ের মতো রান্না করে না আমার বউ। তুমি তোমার মায়ের পরিস্থিতিটা দেখো, তোমার বউয়ের পরিস্থিতিটা দেখো। তোমার মা হয়তো হোম মেকার, তিনি সারাদিনের মধ্যে একটা অ্যাম্পিউল অ্যামাউন্ট অফ টাইম পাচ্ছেন রান্নাঘরে কাটানোর জন্য। ওনার পক্ষে যেটা করা সম্ভব 10 ঘন্টা পুরো অফিসে অন অ্যান অ্যাভারেজ দেওয়ার পরে তুমিও 10 ঘন্টা দিচ্ছ, তোমার ওয়াইফও 10 ঘন্টা দিচ্ছেন। তুমি কিভাবে সেটা এক্সপেক্ট করো যে সে তোমাকে সেই একই জায়গাটায় করবে? তাহলে কি হচ্ছে, দুজনেই বেরোচ্ছ, দুজনেই ঢুকছো, একটু আগে পিছিয়ে হচ্ছে। তুমি বললে আমি সকাল 7টা অবধি না ঘুমলে চলে না, তাহলে তুমি কি করে এক্সপেক্ট করছো তোমার স্পাউস ভোর 5টার সময় উঠে সমস্ত কাজ করবে? মেয়েরা এটা বলে, মেয়েরা ওটা বলে, মেয়েরা খিটখিট করে, মেয়েরা এটা করে। এক্সপেকটেশন ম্যানেজমেন্টও এখানে দরকার। সেম একই ভাবে ছেলেদেরও এটা, যে আমি আমার বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরে যদি বেড়াতে পারি, তাহলে আমাকে আমার স্পাউসকেও সেই জায়গাটা দিতে হবে। মেয়েদেরও একই জায়গায় আমি যদি কিটিপাটি করতে পারি, তাহলে ছেলেদেরকেও আমার এই জায়গাটা দিতে হবে। আমার বন্ধু বান্ধবটি থাকবে, তোমারটি থাকবে না, সেটা তো চলতে পারে না। আমার সমস্ত মজ মস্তি থাকবে, তোমারটি থাকবে না, সেটা না। অনেক মেয়েকেও আমি এখানে দেখেছি যে আমি না বেডটি ছাড়া উঠতে পারি না। ছেলেটি সে 365 দিন তাকে বেডটি করে নিয়ে আসতে হবে, এটা তো মানা যায় না। হতেই পারে তার একদিন ইচ্ছে করলো না, তাহলে যে বেডটি করে এসছে সে তাড়াতাড়ি ঘুমোবে। এই অ্যাডজাস্টমেন্ট গুলো দরকার। যেমন আমরা স্কুলে ভর্তি হলে একটা আমাদের টাইম টেবিলের দরকার হয়, শিডিউলের দরকার হয়, লাইফ চালাতে গেলেও এই শিডিউলের দরকার হয়। এই শিডিউলটা খুব দরকার। এমন হতে পারে যে হ্যাঁ আমরা হয়তো একদম পারফেক্ট শিডিউলটা ম্যাচ করতে পারলাম না, কিন্তু একটা অপটিমাম সলিউশন যে হ্যাঁ এইভাবে হবে জিনিসটা, এবং চেঞ্জ as per the improvise as per the situation, যেরকম সিচুয়েশন আসবে সেইভাবে। অনেক ক্ষেত্রে সেদিনকে একটি ফোরামে কথা বলছে যে স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেলে না কোনো বাড়িতেই থাকা সব উচিত না, তারা আলাদা থাকুক। তাতে কি হয়, না হলে কি হচ্ছে, যে কোনো পক্ষ থেকে আমার সন্তান না এটা আগে করতো না, তার চেঞ্জটা হয়েছে। একটা বাচ্চা যখন স্কুলে যায় সে তো একা হাতে সব করে নিচ্ছে, বাড়িতে তো আমরা একদম কোলে তুলে রাখি। তাহলে আমরা কি স্কুলে গিয়ে বলতে যাই এই আমার বাচ্চা না এটা করতো না? এবার যখনই আমি বলছি আমার বাচ্চা, আমার ছেলে বা আমার মেয়ে এটা না করতো না, তাহলে আমি কেন করবো? তখন তার মধ্যে একটা হিট করছে। এই জিনিসটা থেকে কিন্তু আমাদেরকে কোথাও গিয়ে অ্যাডজাস্ট করতে হবে, নট কম্প্রোমাইজ করতে হবে। আরেকটা কথা, তুমি দেখবে রিলেশনশিপে থাকাকালীন ছেলে মেয়েরা, যারা আমি পার্সেন্টেজটা হাই থেকে ব্রেকআপ এখন হচ্ছে, কিন্তু অনেক পার্সেন্টেজ এরকম আমরা দেখেছি যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে, বা আমরা যেটা বাইরে থেকে দেখেছি সত্যিকারের ভালোবাসা আছে কিনা সেটা তুমি আমাকে বলবে। কিন্তু এই যে প্রেম করলো 7 বছর 8 বছর, তারপরে কোথাও গিয়ে মেয়েটার একটা বয়স হলো, তার বাড়ি থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে যে বিয়ে করতে হবে। তারপর এবার মেয়েটি ছেলেটিকে এসে বললো যে দেখো আমি না আর কন্টিনিউ করতে পারছি না, কারণ আমার বাড়ি থেকে চাপ দিচ্ছে, যেহেতু তুমিও চাকরি পাচ্ছ না এখনো অব্দি, সেইভাবে বাড়ি তোমাকে মানবেও না, কি খাওয়াবে তুমি, এই জিনিসগুলোই তো আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে হচ্ছে। তো এখানে সোসাইটি তার মেয়েটাকে চাপ দিচ্ছে নাকি মেয়েটির কোথাও গিয়ে ভালোবাসা ছিল না বলে এটা হচ্ছে? কি কত মানে যখন আমি রিলেশনশিপ কোচিং এর ব্যাপারে পুরোপুরি করেছি, কত উদাহরণ আমি এখানে দেব। আমি না এখনো ওই জায়গাটা ভুলতে পারিনি, ওর জায়গাটা ভোলা যায়নি। সেম ভাবে এটি মেয়ের কথা, একটি ছেলের কথা, তাই আমার প্রেম ছিল, প্রেমিকা বিয়ে করে চলে গেছে, ওকে ভুলতে পারিনি। এগুলো কিন্তু ভালোবাসে। এখানে আমি বলবো একটা সোশিও ইকোনমিক্যাল চেঞ্জ সবসময়তেই আসে, এবং সেটাকেও মানতে হয় আমাদেরকে। আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে নিয়ে গর্ব করছি, কিন্তু যখন একটি মেয়ে ঝাঁসির রানী হতে যাচ্ছে তখন প্রবলেম হয়ে যাচ্ছে। কেন? ছেলেটি চাকরি পায়নি বলে মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া।
এখনো ছেলেদের মা বাবাদেরকে আমি বলতে শুনি, মেয়ে হলে না হয় বিয়ে দিয়ে দিতাম, ছেলে তো রোজগার না করলে চলবে কি করে? কেন সে হাউস হাজবেন্ড হতে পারে না? আমরা তো সেই ছোটবেলা থেকে তাকে একটা ওই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, সেই খাঁচাটাকে কিন্তু ভাঙতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় মেয়েটি চাকরি পেয়ে গেছে কিন্তু ছেলেটি তখনও চাকরি পায়নি বা সেটেল হয়নি, বেটার টু সে মেয়েটি একটা রোজগার শুরু করেছে, মোটামুটি চালিয়ে নিতে পারবে, ছেলেটি রোজগার শুরু করেনি, পরিবার পরিজনের প্রবলেম শুরু হয়ে গেল। এই ও তো কোনো রোজগার করে না, তোকে খাওয়াবে কি? কেন এ তো রোজগার করছে, এর রোজগারটা দুজনের চলে যাবে, কেন তোকে খাওয়াবে কি? জিনিসটা দুজনের চলে যাবে। তাদের দুজনের মধ্যে কিন্তু ইগো নেই, এরপরে বাইরে থেকে ইগো আসছে। প্রথমে কড়াইটা গরম করা হলো, প্রথম গ্যাস জ্বালানো হলো, তারপরে কড়াই গরম করা হলো, দেখ এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, অমুককে দেখ তো সুখকে দেখ, এই কর ওই কর। তার এবার ফ্রাস্ট্রেশন, তেল দেওয়া হচ্ছে, ফোড়ন দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু চলছে, এগুলো কিন্তু হিউম্যান ক্রিয়েটেড। আমাদের মিনিমাম এজটা ঠিক করা আছে 18 বছর এবং 21 বছর হতে হবে। কেউ বলে দেয়নি 40 বছরে গিয়ে তুমি বিয়ে করতে পারবে না, কেউ বলে দেয়নি মেয়েটিকে ছেলেটির চেয়ে সবসময় ছোটই হতে হবে। এটা আমাদের অনেকটাই তৈরি করা। হ্যাঁ, বায়োলজিক্যাল অনেক কিছু থাকে, বাট সেটা সত্ত্বেও যখন বিভিন্ন ডাক্তারের সঙ্গে কথা বলেছি আমি বিভিন্ন সময়ে, আমার একটি ছাত্রছাত্রীর ঘটনাই আমি এখানে শেয়ার করবো, একদম ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স। সেই জায়গায় দাঁড়িয়ে তারাও একটা কথাই বলেছেন, একটা হয় অপটিমাম জিনিস, আর একটা হয় বেস্ট কেস, একটা হয় ওয়ার্স্ট কেস। জিনিসটা কিছুটা এই ধরনের থাকে, বায়োলজিক্যাল এজের উপর কিছুটা ডিপেন্ড করলেও অনেক কিছুই চেঞ্জ করা যায় আমাদের মেন্টাল স্ট্রেংথ দিয়ে। এটা আমি প্রথম জেনেছিলাম বহুদিন আগের ঘটনা, 2012-13 ঘটনা, 2011 থেকে 2013 মধ্যের ঘটনা এটা। আমি তখন টিউশন করি, চাকরি করছি, টিউশন করছি, কোচিং চলছে। আমার কাছে একটি ছেলে পড়তো, সে বিটেক কম্পিউটার সায়েন্স পড়ছে, সেই হিসেবে কিছু সাবজেক্ট আমার কাছে। ফার্স্ট ইয়ারে ঢুকেছে, র্যাগিং মানে ইন্টারাকশনের টাইমে থার্ড ইয়ারের একটি দিদিকে ভালো লেগে গেছে। ওই যে আমাদের প্রতিবন্ধকতার প্রভাব, ফার্স্ট ইয়ারের ছেলেকে থার্ড ইয়ারে করে একটা সিনিয়র মেয়েকে, একটা সিনিয়র ছেলে কিন্তু একটা জুনিয়র মেয়েকে প্রেম প্রস্তাব দিতে পারে, কিন্তু যেই জুনিয়র ছেলেটি সিনিয়র মেয়েকে প্রেম প্রস্তাব দিয়েছে, অমনি কলেজে প্রবলেম, বাড়িতে মানে বাড়ির বন্ধু বান্ধবদের প্রবলেম, বাড়িতে প্রবলেম। এবং আমি ওদের ক্লাসটা শুরু করিয়েছিলাম ঠিক রাখির পর পরে। এটা মেয়েটি ছেলেটিকে রাখিও করিয়েছিলে। আমি এখনো বলি ওর মধ্যে তখন এতটা, মানে আমি ওকে প্রথম দিন দেখেছি চোখ মুখ খোলা, বোধহয় একদিনে 10-12টা সিগারেট খেয়ে ফেলেছে, এরকম অবস্থা। মানে তোর কি এরকম, মানে আমার কথা বলে হঠাৎ করে মনে হলো হি ইজ ভেরি ডিস্টার্বড। কি ব্যাপার, প্রথম দিন তো খুলে বলতে পারিনি, যেহেতু একটা এজ গ্রুপ, মানে আমি হচ্ছে দিদি, ওদের কাছে সব কথা খুলে বলা যাবে, কোথাও গিয়ে ওখানে মানে ওর কানেকশন ম্যাচ করেছিল, আমাকে বলেছে আরে শোন বন্ধুত্বটা থাক না, তারপরে পরে প্রেম প্রস্তাবটা পরে দেখেছিস। এই করতে করতে 3টি বছর, এবং প্রত্যেকটাদের ফটো তুলে রেখেছিল। তখন তো রিল ক্যামেরা, তখন তো মোবাইল ক্যামেরাও সেই হিসেবে আসেনি, অনেক পরে পরে এসছে, ফটো তুলে রেখেছে। মোবাইল ক্যামেরা আস্তে আস্তে আসছে, সরি ডিজি ক্যাম ছিল, রিল ক্যামেরা নয়, ডিজি ক্যামে সব ফটো টটো তোলা আছে ওদের। তো 3টি বছর সে রাখি পড়েছে তার কাছ থেকে। তারপর মেয়েটি ব্যাঙ্গালোরে চলে যায় চাকরি নিয়ে, ছেলেটির চাকরি হয় কলকাতায়। আমাকে একদিন, তখন আমি কলকাতা শহরে নেই, বাইরে আছি, আমাকে ফোন করে বলছে আমি যদি ব্যাঙ্গালোরে চলে যাই, কলকাতার চাকরিটা অ্যাকসেপ্ট না করে,
কি প্রবাবিলিটি আছে যে আমি ওখানে চাকরি পাবোই? আলাম দেখ, পুরোটাই তোর নিজের উপর নির্ভর করছে, কিন্তু তোকে সেই আবার জিরো থেকে শুরু করতে হবে। আর ক্যাম্পাসিং ছেড়ে আসছিস, মা বাবা কিন্তু দেখো তুমি বাড়িতে কিভাবে বোঝাবে, এটা কিন্তু মা বাবার জন্য একটা বিশাল মানে ধাক্কা হবে। মেয়েটি বড় হয়েছে কলকাতায় একটা ভীষণ ভালো স্কুলে পড়া, ভীষণ ভালো মানে কনভেন্ট এডুকেটেড যাকে বলে, সেই জায়গায় এই গ্যাপটাও ছিল। আবার ছেলেটি আউটস্কার্টস এর ছেলে, সেখান থেকে জেলার ছেলে, সেখান থেকে এখানে এসে, আর আমি যদি ব্যাঙ্গালোরে আসলে কোন বিয়েতে, আচ্ছা দেখো দি আই এম ড্যাম শিওর ওর এখনো কোনো বয়ফ্রেন্ড হয়নি, তাহলে আমার সঙ্গে এভাবে কথা বলতো না। আমার যদি হয়ে যায় তোকে কিন্তু খারাপটাও ভাবতে হবে, যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, ওখানে অন্য কোথাও থেকে যাবো, ওখানেই চাকরি খুঁজবো, ওখানে অন্য কোথাও থেকে যাবো, ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। এখানে চাকরি ছেড়ে নিজে শুধু জমা পুঁজিটা নিয়ে চলে গেছিল ব্যাঙ্গালোর। ওর মা বাবা 3-4 মাস ওর সঙ্গে কোনো কথা বলেনি। ব্যাঙ্গালোরে গিয়ে স্টেশন থেকে ফোন করছে তাকে, প্রেমিকাকে, যে আমি ব্যাঙ্গালোরে এসেছি, আমার তো কেউ চেনা জানা নেই, তুমি আমাকে একটা রাত থাকতে দেবে? আমি মানে তোমার ওখানেই থাকবো, আমি কালকে সকালে দেখবো কি করবো। মেয়েটি তখন ব্যাঙ্গালোরে মোটামুটি খুব স্ট্রাগল করেছে। পরবর্তীকালে মেয়েটির ভার্সনে আসছি, একটা সময় প্রচন্ড স্ট্রাগল করেছে, স্কুটি নিয়ে এসছি, ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে নিজের বাড়িতে রেখেছে, বলছে কেন অন্য কোথাও থাকি কেন এখানে। পরে যখন মেয়েটিকে আমি জিজ্ঞেস করেছি কেন এটা বলেছিলি, এটা তো একটা ট্যাবু আমাদের, যে একটি মেয়ে একটি ছেলে একটা বাড়িতে একসাথে থাকতে পারবে না, থাকলে অনেক কি না কি হয়ে যাবে, একদম ব্যাপার। দি আমি মসুর ডাল চিনতাম না, মুগ ডাল চিনতাম না, আমি জাস্ট ইডলি ধোসা খেয়ে খেয়ে পাগল হয়ে গেছিলাম। আমি যদি আমার মা বাবার আর প্রতিদিন যদি খাওয়ার কষ্ট, এমনই কষ্ট, টাকা পয়সা থাকলেও সেই জায়গাটা পাওয়া যায় না। মা বাবাকে ফোন করে বলছি, মা বাবা বলছে কলকাতায় চলে আয়, কলকাতায় চলে আয়, কিছু না কিছু জুটে যাবে, আমরা তো আছি। প্রচন্ড মানে অপত্য স্নেহে বড় করা মেয়ে আর কি যাকে বলে। ওই সময় ওই স্ট্রাগলটায় ও আমার হাত ধরেছিল। আমি ওকে ফটো তুলে তুলে পাঠাতাম, মেল করে করে, যে আমি কি খাবো, দেখ এটা খাচ্ছি। তখন হোয়াটসঅ্যাপ আস্তে আস্তে আসছে, সেই জায়গাটায় তাকে ফোন করে করে ফোন করতো, হোয়াটসঅ্যাপে ফটো পাঠাতো, এইটা কি ডাল, বলছে আমি গরম জল করে টি ব্যাগ দিয়ে চা খাওয়া পাবলিক, সেই জায়গায় আমি এখন অন্তত নিজের খাবারটা নিজে তৈরি করতে পারি, এবং অল দ্য ক্রেডিট গোজ টু দ্যাট গাই। ও না থাকলে আমি সাস্টেন করতে পারতাম। সেখান থেকে আজ 1.5 বছর হয়ে গেল তারা সুখী দম্পতি। সুখী দম্পতি এই কারণে বলবো, আপস অ্যান্ড ডাউনস ওরা প্রচুর দেখেছে। ওরা বিয়ের আগে কমন ল পার্টনার হিসেবে দুজনের একটি রেজিস্ট্রেশন বার করে নেয় ইয়ে থেকে, কোর্ট থেকে। প্রথমেই নিজেদের ছাদটাকে রেখেছে, এবং তাদের ড্রয়িং রুমে এখন একটি বড় করে ফটোগ্রাফ লাগানো আছে, যেখানে ওই 3 বছরের রাখি পরানো এবং ওদের সিঁদুর দানের ওই মুহূর্তগুলো ধরা রয়েছে। বাহ, অসাধারণ। এটা কেন রেখেছিস? যে আমরা যখন, এবং তাদের একটি রয়েছে যে আমরা বিয়ে করছি, সব ঠিক আছে, মেয়েটি বয়সে যে 3 বছরের পর বিয়ে করে নিতে হবে বাড়ির চাপে করে। ওরা তো ঠিকই করেছিল বিয়ে করবো না, আমরা এভাবেই থাকবো, কিন্তু বিয়ে করেছে। তাদের একটাই শর্ত, উই উইল নট টেক এনি ইস্যু, আমাদের নিজেদের কোনো মানে বায়োলজিক্যাল সন্তান আমরা পৃথিবীতে আনবো না। তাহলে কি করবে? উই উইল ক্রিয়েট অ্যান অরফানেজ। এত ছেলে মেয়ে আছে, আমি 10টাকে দত্তক নিয়ে নেবো, তাদেরকে হয়তো আমি টপ ক্লাস স্কুলে পাঠাতে পারবো না, টপ ক্লাস জায়গায় পাঠাতে পারবো না, কিন্তু একটা বেসিক এডুকেশন দিয়ে তাদেরকে এমন জায়গায় দাঁড় করাতে পারবো যেখানে তারা নিজেদেরটা নিজেরা চালিয়ে নিতে পারবে। এই চিন্তাধারাটাকে আনতে গিয়ে আজকে সেই 2011 থেকে আজ পর্যন্ত ওরা কতটা আপস অ্যান্ড ডাউনস সহ্য করেছে। খুব সহজ ছিল কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর চলে যাওয়া, খুব সহজ ছিল মেয়েটির ক্ষেত্রে তাকে থাকতে দেওয়া, খুব সহজ ছিল কি
লিভ ইন, একটি ছেলে একটি মেয়ে ব্যাঙ্গালোর শহরে একই জায়গায় থাকছে। মা বাবারা যেদিন জানতে পেরেছে, দুজনের মা বাবাই কেউ কারোর সাথে কথা বলে না, ফুললি কাট অফ ফ্রম দ্য ফ্যামিলি। সেই লড়াইটা লড়ে আজকে ওরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। ইটস নট কোনোটাই, একটা সন্তান জন্ম হতে 9 মাস 10 দিন সময় লাগে। আমরা যদি এক চুটকিতে বলি সবকিছু চলে আসবে, ভাই সেটা তো হবে না। সময় দিতে হবে, বুঝতে হবে, এক্সপেকটেশন ম্যানেজমেন্ট করতে হবে, আস্তে আস্তে সব হবে। এবং আরেকটি কথা এখানে বলবো, মেয়েটি নিজেই বলে রান্নাঘরের ম্যানেজমেন্ট তো ওর হাতে, আমি কিছু বুঝি না। এখনো ছেলেটি ভালো কিছু রান্না করতে হলে মেয়েটি হেল্প করে, ছেলেটি রান্না করে। তার কারণ একটা কথা, ওই ছেলেটির কথায়, ও তো ওই মেসে থাকেনি, আমরা তো মেসে থেকেছি, তাই জন্য আমরা জানি কোনটা কি করতে হয়। ঠিক আছে, আমি আছি যতক্ষণ, ঠিক আছে। And that is how it is management.